প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শ্বাসকষ্ট। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ 1955 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে এসএসএমসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবএইড হসপিটালে বক্ষব্যাধি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর। স্যার, শ্বাসকষ্ট একেবারে অনুষ্ঠানের শুরুতেই স্যার আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে শ্বাসকষ্ট মূলত কি কি কারণে হচ্ছে? প্রত্যেকের জীবনে শ্বাসকষ্ট কোনো না কোনো সময় হয়ে থাকে। নিশ্চয়ই স্যার। এটা রোগের জন্য হতে পারে, অনেক সময় টেনশন অ্যাংজাইটির জন্য হতে পারে। তো বাংলাদেশে প্রায় 1 কোটি লোক অর্গ্যানিক কারণে শ্বাসকষ্টে ভুগছে। তার মধ্যে অ্যাজমা একটা, বা বাংলা যাকে হাঁপানি বলি, ফুসফুসের হাঁপানি। আপনি বলেন ফুসফুসের হাঁপানি আবার কেমন? কিডনি ফেলিওরও কিন্তু রেনাল অ্যাজমা আমরা বলি, হার্ট ফেলিওর আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা ফুসফুসের হাঁপানি। তো এখন এছাড়া আছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা বলতাম, এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এছাড়া হার্ট ফেলিওর হলেও শ্বাসকষ্ট হয়। অর্থাৎ সব ধরনের বক্ষব্যাধির একটা সিমটম হচ্ছে শ্বাসকষ্ট। মানে বক্ষব্যাধি থাকলে তার শ্বাসকষ্ট। ফুসফুসের যক্ষা হয়ে বড় একটা অংশ নষ্ট হয়ে গেছে, বা নিউমোনিয়া হয়ে ফুসফুসের বড় একটা অংশ নষ্ট হয়ে গেছে, লাং ক্যান্সার হয়ে ফুসফুসের অবস্থা খুবই খারাপ, তখন কিন্তু শ্বাসকষ্ট হয়। অর্থাৎ শ্বাসকষ্ট দেখা যায় যে মানে অনেক টেনশন অ্যাংজাইটি, বিশেষ করে মহিলাদের দেখা যায় যে স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ি স্ত্রীর ঝগড়া, এরকম সাংসারিক টানাপোড়েন, এর তখনই শ্বাসকষ্ট হয়ে যায়। অনেক সময় হঠাৎ খুব আনন্দে, হঠাৎ খুব বিষাদে তার শ্বাসকষ্ট হতে পারে। অর্থাৎ শ্বাসকষ্ট কিন্তু অনেক একটা বড় ক্যানভাসের মধ্যে পড়ছে। স্যার, অ্যাজমা যে সমস্যাটি আমরা আসলে অনেকের মধ্যেই দেখতে পাই, সেটির থেকে আসলে পরবর্তী সময় স্যার শ্বাসকষ্টে যাওয়ার যে ধরনটি সেটি একটু জানবো আমরা। শ্বাসকষ্টর বড় লক্ষণ, উপসর্গ যেটি আমরা বলি অ্যাজমার জন্য হয়ে থাকে। তো অ্যাজমা হলে কি হয়? সেখানে শ্বাসনালীগুলো সরু হয়ে যায় বিভিন্ন অ্যালার্জির কারণে। কিন্তু ফুসফুসের অবকাঠামোটা কিন্তু ঠিক থাকে, শ্বাসনালীগুলি সংকুচিত হয়ে যায়। এখন শ্বাসনালী যখনই সংকুচিত হয়ে যাবে, আপনি বাতাস নিতে পারছেন কিন্তু বাতাস ফেলতে পারছেন না, তখনই শ্বাসকষ্টটা শুরু হয়ে যায় এবং শ্বাস শব্দ হয়। আপনি দূর থেকে কিন্তু একটা শব্দ শুনতে পারবেন, যেটাকে আমরা হুইজ বলি, বা ফুসফুসের মধ্যে স্টেথোস্কোপ লাগালে আমরা বাঁশির মতো শব্দ পাই, যেটাকে আমরা রঙ্কাই বলি। এবং রোগী শুতে পারে না, বসে থাকে, বসে পিছনে বালিশ দিয়ে বসে থাকে, সারা রাত বসে থাকে। এবং এটা দেখা যায় যে রাত্রিবেলা বেশি এটা হয় এবং খুবই কষ্টকর একটা সমস্যা। তো এখন এর সঙ্গে কাশি থাকবে, খুশখুশি কাশি থাকবে। ধূমপানের সঙ্গে সরাসরি এর কোনো সম্পর্ক নাই, তবে অ্যালার্জির সাথে একটা সম্পর্ক রয়েছে। শিশুদের যারা হাঁপানিতে ভুগছে বা যাদের মানে অ্যাটোপিক অ্যাজমা আমরা বলি, তার মধ্যে বংশগত ধারার একটা উপস্থিতি থাকবে, এর মধ্যে অ্যালার্জির উপস্থিতি থাকবে। যে একটা ফুড অ্যালার্জি হতে পারে, ঘরের মধ্যে কার্পেট ঝাড়ছেন না, হাউস ডাস্ট মাইট ভরে আছে, এগুলো নাক দিয়ে ঢুকে শ্বাসনালীতে ঢুকে অতি সংবেদনশীলতার সৃষ্টি করে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টে মানে শ্বাসনালীগুলো খিঁচুনি হয়ে শ্বাসকষ্ট হচ্ছে। এখন এই যদি আমরা শ্বাসনালীটাকে প্রসারণ করতে পারি, তাহলে তার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। তবে বেশিরভাগ রোগী যে কোনো কারণে শ্বাসকষ্টে ভুগুক, আমাদের কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো হাঁপানি হয়েছে। আমি বলছি, হাঁপানি তো আগে আমি দেখবো আপনার হাঁপানি হয়েছে না সিওপিডি হয়েছে না কি কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। তো অনেকগুলো শ্বাসকষ্টের মধ্যে হাঁপানি একটি। স্যার, আপনি বলছিলেন যে অ্যাটোপিক অ্যাজমার কথা, এই বিষয়টি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি। অ্যাটোপিক অ্যাজমা হচ্ছে অ্যালার্জি জাতীয় যেগুলো অ্যাজমা। আমরা যদি অ্যাজমাকে দুভাগ করি, অ্যাটোপিক একটা, নন অ্যাটোপিক একটা। তো বেশিরভাগ অ্যাজমা কিন্তু অ্যাটোপিক বা অ্যালার্জি জনিত হয়। আপনি মনে করেন বেগুন একটা নিরীহ সবজি, তো এটা কিন্তু সবাই খায়, কিন্তু যার বেগুনের প্রতি অতি সংবেদনশীলতা আছে, সে কিন্তু বেগুনটা খেলেই তার শরীর বলে যেটা আমি নিতে পারছি না। তার শরীরের কথা ভাষাটা হলো, সে প্রকাশ করবে কিভাবে? চাকা চাকা র্যাশ উঠে যাবে,
চোখ লাল হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়ছে, এক্সিমা দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটা হচ্ছে শরীর বুঝাচ্ছে যে আমি তোমাকে চাই না। বা গরু মাংস হোক বা হাউস ডাস্ট মাইট হোক, এটা শরীরের একটা ভাষা, এই অ্যালার্জিটা দিয়ে শরীর বুঝাচ্ছে যে আমি এই জিনিসটা চাই না, অর্থাৎ এটা হলো তার জন্য অ্যালার্জেন। এটা থেকে পরিহার করে চললেই তার শ্বাসকষ্ট হবে না। স্যার, নন অ্যাটোপিক নন অ্যাটোপিক হচ্ছে যে এখানে অ্যালার্জির সাথে কোনো সম্পর্ক নেই। এটা সাধারণত 40 ঊর্ধ্ব বয়স্ক মহিলারা বেশি ভোগে। এই যে বললাম যে টেনশন, অ্যাংজাইটি, বা পুরুষেরও টেনশন, অ্যাংজাইটি যদি হয়, বা খুবই অর্থনৈতিক চাপের মধ্যে আছে, মানসিক চাপের মধ্যে আছে, তো সেখানে তার শ্বাসকষ্ট হতে পারে। সেখানে অ্যালার্জির কোনো ভূমিকা নেই। তো এদের দেখা যাচ্ছে যে ওই শ্বাসনালী প্রসারক কোনো ওষুধ দিয়ে কাজ হয় না। এ যদি আপনি টেনশন, অ্যাংজাইটি কাউন্সেলিং করে দূর করতে পারেন, বা অ্যাংজাইটি লাঘব কোনো ওষুধ দিয়ে আপনি দূর করতে পারেন, তখন দেখা যায় শ্বাসকষ্ট কমে গেছে। এখানে কিন্তু ওই আবার কিছু অ্যাজমা আছে যে আপনার সর্দি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, কিন্তু তার শ্বাসকষ্টটা হচ্ছে কিন্তু সে বুঝছে না, নন ভ্যারিয়েন্ট একটা অ্যাজমা। তখন আমরা যদি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করি, তখন দেখা যাবে তার শ্বাসনালীগুলি খিঁচুনি হচ্ছে, কিন্তু রোগী কিন্তু শ্বাসকষ্টটা টের পাচ্ছে না। কিন্তু এটাও এক ধরনের একটা অ্যাজমা, অর্থাৎ অ্যাজমার অনেকগুলো ভ্যারিয়েশন আছে। আরেকটা বিষয় স্যার আপনার কাছ থেকে জানবো, যেটি কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। সেটি নিয়ে একটু কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমার কথাটা আমি বলছি, যে কাশি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, এক্সিমা হচ্ছে, কিন্তু তার শ্বাসকষ্ট সে বুঝছে না। কিন্তু আমরা যদি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করি, তাহলে শ্বাসনালীগুলো খিঁচুনি হচ্ছে, এবং আমরা যদি স্পাইরোমেট্রি করি, তখনও আমরা বুঝছি যে তার সেই শ্বাসনালীতে তার ঘটছে, কিন্তু সে কিন্তু শ্বাসকষ্ট বুঝছে না। এটা হচ্ছে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা এখানেও কিন্তু ওই আমরা মানে অ্যাটোপিক অ্যাজমার যে চিকিৎসা, সেগুলি দিয়ে থাকি। মন্টেলুকাস্ট 10 মিলিগ্রাম করে দিয়ে রাখি। যদি রোগী না বুঝতে পারলেও আমরা একটা স্টেরয়েড মিশ্রিত ইনহেলার তাকে নিয়মিত নিতে বলি। কিভাবে স্যার শতভাগ আসলে নিশ্চিত হওয়া যাবে যে কোন ধরনের অ্যাজমা হয়েছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? একটা হচ্ছে ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। একটা রোগী যখন ঢোকে আপনার চেম্বারে, আমি তো দেখেই বুঝতে পারি যে তার কি হচ্ছে, হুইজ দূর থেকে তার শ্বাসের আওয়াজ শুনতে পারে। আর সিওপিডি যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি, সেখানেও প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, সেখানে একটা ধূমপানের ইতিহাস থাকে। এখানে ধূমপানের কোনো ইতিহাস নাই। আপনি স্টেথোস্কোপ যদি বসান, সিম্পল একটা স্টেথোস্কোপ বসান, একটা শুনতে পাবেন যে রালস বা রংকাই শুনতে পাবেন, বাঁশির মতো সাউন্ড শুনতে পাবেন। আর যদি আমরা রক্তের আইজিই দেখি, সেটা অনেক বেড়ে যাবে। স্পাইরোমেট্রি করলে দেখা যাবে তার যে অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশন, এটা কোনো রেস্ট্রিকশন না, এটা অবস্ট্রাকশন দেখা যাবে। অর্থাৎ আমি গুরুত্ব দেই বেশি হিস্ট্রির উপরে। হিস্ট্রিটাকে আমাদের ডাক্তার সাহেবদের একটাই সমস্যা হচ্ছে যে আমরা রোগীর সঙ্গে সময় দিই না, রোগীর কথা শুনতে চাই না, আগেই প্রেসক্রিপশন লিখে দিই, আগেই ইনহেলার লিখে দিই। ইনহেলারটা যখন আমরা লিখবো, আমি নিজে পার্সোনালি ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিই যে এইভাবে ইনহেলারটা নিলে আপনার কাজ করবে। কারণ ইনহেলার তো কোনো ওষুধ নয়, ইনহেলার একটা প্রযুক্তি। এর মধ্যে যে ওষুধ ক্যাপসুলটা দিলাম, সেটা সে বা ওষুধ যেটা দেওয়া আছে, সেটা সে শ্বাসের সঙ্গে নিয়ে টানবে। এটা আরেকটা আমি নিজে যেটা করি, ফেনোটা টেস্ট করি। ফেনো টেস্ট করলে কি হয় যে শ্বাসের সঙ্গে কতটুকু নাইট্রিক অক্সাইড বের হচ্ছে, যত বেশি বের হবে নাইট্রিক অক্সাইড, ফেনো টেস্ট যত বেশি হবে, তখন বুঝতে হবে তার শ্বাসনালীতে অবস্ট্রাকশন তত বেশি। সুতরাং এই ফেনো টেস্ট আমি প্রত্যেকটা অ্যাজমা রোগীর করি। খুব মুহূর্তের মধ্যে আমি আমার রুমে বসে আমি করে ফেলি। আমি দেখে ফেলি যে তার ফেনো টেস্ট স্ট্রংলি পজিটিভ, বা আইজি করতে দিই, রক্ত পরীক্ষাটা করতে দিই। এগুলিতে কিন্তু বা রক্তের যে টিসিডিসি করাই, রক্তের ইওসিনোফিল কাউন্ট অনেক বেড়ে গেছে। তবে অ্যাজমা যাদের আছে, তাদের কিন্তু কনকমিটেন্ট কিছু সমস্যা থাকে, যেমন এক্সিমা থাকবে, সর্দি, নাক দিয়ে সর্দি পড়বে। অনেক সময় দেখা যায় তার সর্দি থাকতে থাকতে তার সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনোসাইটিস তার হয়েছে। তখন ওই একই সঙ্গে চিকিৎসা আমরা দিয়ে থাকি, যে তার অ্যালার্জি দূর করার ওষুধ যেগুলি। তবে এখানে নির্দেশটা খুব বেশি আমি দিই, যে উপদেশ, যে আপনাকে চিহ্নিত করতে হবে যে কোন জিনিসটা আপনার অ্যালার্জেন হিসেবে কাজ করে, সেই জিনিসটা আপনি অ্যাভয়েড করেন। ঘরে কার্পেট রাখবেন না, আর ঘর যখন আপনি থাকবেন না, তখন ঘর মুছে ফেলবে। আপনার উপস্থিতিতে ঘর ঝাড় দেওয়া যাবে না, কারণ সেই মাইন্ডগুলো আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবে। শীতকালে আছে অনেকে যে সারা বছরের বাক্সবন্দি রেশমি পশমি কাপড় বা সোয়েটার, কোট এগুলি রেখে দিয়েছে একটা বক্সের মধ্যে, বের করে
না ধুয়ে, লন্ড্রিতে না ধুয়ে, রোদ্রে না শুকিয়ে সরাসরি গায়ে চড়িয়ে দিল। এর মধ্যে যে এই 1 বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মাইট জমে আছে, এগুলো কিন্তু শ্বাসনালীতে ঢুকে সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তো এই উপদেশগুলোকে দিতে হবে। ঘরে যাতে তেলাপোকার আধিক্য না থাকে, কারণ তেলাপোকার যে বিষ্ঠাটা এটা বাতাসে উড়ে, এটাও কিন্তু অ্যালার্জেন হিসেবে কাজ করছে। সেই জন্য অ্যাজমা রোগীকে আমরা বলি যে আপনার ঘরে যেন তেলাপোকা একদম না থাকে, এই ব্যাপারটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। অনেক শিশু আছে যে আপনার কাছে আসছে, দেখা যাচ্ছে যে একেবারে টিপিক্যাল অ্যাজমার মতো। আমি দেখি যে ওকে এক কোর্স কৃমিনাশক ওষুধ দিই, কারণ কৃমির যে জীবন প্রবাহের একটা পর্যায়ে সে ফুসফুস শ্বাসনালী দিয়ে সে অতিক্রম করে, তখন কিন্তু শিশুর একেবারে শ্বাসকষ্ট উঠে যায়। তখন শিশুকে যদি আপনি সেই মুহূর্তের মধ্যে একটু ব্রঙ্কোডাইলেটর দিয়ে একটু সেটেল করে তাকে যদি কৃমিনাশক ওষুধ দেন, তাহলে কিন্তু শিশু ভালো হয়ে যাবে। এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বছর পর বছর অ্যাজমা নাশক ওষুধ না দিয়ে একটু কৃমির ওষুধ দিয়ে দেখি না। এটা এক ডক্টরকে একজন গোয়েন্দার মতো চলতে হয়। সেক্ষেত্রে স্যার ইনহেলার, এটি নিয়ে এক ধরনের আতঙ্ক কিন্তু রয়েছে রোগীদের মাঝে যে একবার শুরু করলে সেটি আসলে সারা জীবন ব্যবহার করতে হবে কিনা। আমি যদি স্যার এই বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানতে পারি। স্টিগমা এখনো রয়েছে যে ইনহেলার আমি লিখলাম যে স্যার ইনহেলারটা লিখবেন না, কারণ ইনহেলার একবার শুরু করলে সারা জীবন মধ্যে ইনহেলারের বোঝা বয়ে বেড়াতে হবে। আসলে একদম ঠিক নয় এটা। ইনহেলার দ্রুত কাজ করে, যেহেতু ওষুধ খুব কম লাগছে, দ্রুত কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এবং এটা কিন্তু আমি শুধু লিখে দিলাম, প্রেসক্রিপশন করে দিলাম ইনহেলার 2 পাফ করে 2 পাফ করে 3 বার এরকম, তাহলে হবে না। ইনহেলারটাকে ডেমনস্ট্রেশন করে রোগীকে দেখাতে হবে আপনি কিভাবে ইনহেলারটা নেবেন। ইনহেলার তো আমি বলেছি যে এটা একটা প্রযুক্তি। এর মধ্যে যে ওষুধ আছে, ওষুধটা ভালো করে টিপে শ্বাসনালীর সঙ্গে শ্বাসের সঙ্গে নিতে হবে, যাতে করে এটা ফুসফুসের শ্বাসনালীতে গিয়ে প্রসারণটা ঘটায়। এখন যদি আপনি নিলেন, গিলে ফেললেন, এটা পেটে গিয়ে তো আপনার কোনো কাজে আসবে না। তখন বলবেন যে স্যার ইনহেলার তো নিচ্ছি, আপনি বলেছেন ইনহেলার নিতে, ইনহেলার তো সুফল পাচ্ছি না। এই জন্য ইনহেলারকে শুধু লিখে দিলে হবে না, এটা ডেমনস্ট্রেশন করে আমি নিজে চেম্বারে, আমি নিজে প্ল্যাসিবো রেখে দিই কয়েকটা, আমি নিজে দেখিয়ে দিই যে এভাবে আপনি ইনহেলারটা নেবেন। আর যারা নিতে পারে না, বৃদ্ধ বা শিশু, তাদের জন্য স্পেসার দিয়ে আমি নিতে বলি। তবে একদম শিশু বা যারা বৃদ্ধ আছে, অনেক সময় আমি বলি যে ইনহেলার ঠিক মতো নিতে পারছে না, আপনি নেবুলাইজ করেন উইন্ডেল প্লাস দিয়ে, বুডিকট দিয়ে, যদি সকালে একবার রাত্রে একবার। আর এখন তো মানে নেবুলাইজেশনের যে মেশিনটা এত ছোট হয়ে গেছে, ব্যাটারি চালিত, আপনি গ্রামেও পোর্টেবল। আর এখন তো কারেন্ট বিদ্যুৎ সব জায়গা আছে, বিদ্যুৎ দিয়ে আপনি নিজে জাস্ট আমরা মেজারমেন্টটা শিখিয়ে দিই যে এতটুক উইন্ডেল প্লাস নেবেন, এতটুক নর্মাল স্যালাইন নেবেন, এতটুক বুডিকট নেবেন, সুইচে টিপ দেবেন, আপনি জাস্ট ধরে রাখবেন, আপনি শ্বাসটা নিতে থাকেন। এটাও কিন্তু খুব দ্রুত কাজ করে। আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম, তখন মানে আমরা বলতাম যে অ্যাজমেটিক অ্যাটাক যেটা অ্যাকিউট, মানে অ্যাকিউট অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা যেটা বলি, স্ট্যাটাস অ্যাজমেটিকাস আগে নাম ছিল, এখন আমরা বলি সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা। তো তখন আমরা অ্যামাইনোফালিন ইনজেকশন ধরে বসে থাকতাম, আধা ঘন্টা ধরে আইভি পুশ করতাম। এখন তা সেই দিন চলে গেছে। এখন আমরা নেবুলাইজ করেই রোগীকে তাড়াতাড়ি ভালো করতে পারি। তবে দেখতে হবে তার অক্সিজেন লেভেলটা, অক্সিমেট্রি করে দেখতে হবে অক্সিজেন লেভেলটা ঠিক আছে কিনা। সঙ্গে সঙ্গে আমরা যদি অক্সিজেনটাও দিই, তাহলে কিন্তু রোগী খুব বেশ উপকার পায়। তবে যাদের অ্যাজমা আছে তারা খুব সচেতনভাবে চলতে হবে। এখন তো ভাদ্র মাস, প্রচণ্ড গরম, ঘাম জমে দেখা যাচ্ছে যে ঘামটাও কিন্তু অ্যালার্জেন হিসেবে কাজ করছে। খুব শীতে, তখন শীতটাও ঠান্ডাটাও অ্যালার্জেন হিসেবে কাজ করছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকা আছে, বানভাসী মানুষ এখনও পানিতে ডুবে আছে, তারও মানে বিভিন্ন অ্যালার্জেন ঢুকে তার অ্যাজমা করতে পারে। প্রতিরোধটার দিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ই স্যার, শ্বাসকষ্টের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শ্বাসকষ্ট নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গরমে পরম ঠান্ডা খাবার। এই গরমে সবারই অনেক ধরনের সমস্যা হয়, অনেকের র্যাশ অ্যালার্জি উঠে, অনেকের অনেক ধরনের সমস্যা, অনেকের শরীর থেকে ঘাম বের হয়, যার ফলে ইলেকট্রোলাইট ব্যালেন্স কমে যায়, স্কিনের অনেক ধরনের সমস্যা থাকে। সেক্ষেত্রে কী ধরনের খাবার আপনি গরমকালে খাবেন তার উপর ডিপেন্ড করবে আপনার সুস্থতা ও সুন্দর থাকা। বিশেষ করে এই গরমে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি রোদকে এবং সূর্যের আলোকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ সূর্যের আলো স্কিনকে অনেক ক্ষতি করে, ত্বক নষ্ট করে দেয়। গরমকালে
ঠান্ডা খাবার বলতে আমি যা বুঝিয়েছি সেটি হলো ফ্রিজের ঠান্ডা পানি নয়। অনেকে আছেন গরমকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করতে পছন্দ করেন। ঠান্ডা পানির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। যারা নিয়মিত ঠান্ডা পানি পান করেন তাদের দেখা যায় যে যাদের টনসিলের সমস্যা আছে টনসিলের সমস্যা আরও বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের ঠান্ডা, কাশি, সর্দি লেগেই থাকে। তাই ঠান্ডা পানি যতটা সম্ভব এড়িয়ে চলবেন। কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবেন এই সময়ে এবং আইসক্রিম যতটা পসিবল না খাওয়ার চেষ্টা করবেন। খুব স্বাভাবিকভাবে গরমকালে অনেকে আইসক্রিম বা ঠান্ডা খাবার খেতে পছন্দ করেন, এটি না খাওয়াই বেটার। তবে ঠান্ডা খাবার বলতে আমি যা বুঝিয়েছি সেটি হলো গরমকালে দেখা যায় অনেকের খাবার ঠিক মতো হজম হয় না। হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে ঠান্ডা তরকারি খাবেন, সেটি লাউ, পেঁপে, চাল কুমড়া, পটলের তরকারি হতে পারে। এই তরকারিগুলো ঝোল ঝোল করে রান্না করে খাবেন। দেখবেন যে এটি যেমন খুব সহজে হজমে সাহায্য করছে তেমনই গরমে খুব তৃপ্তি দিচ্ছে। যে কোনো প্রকারের ফলের রস বা শরবত এক্ষেত্রে অনেক উপকারী। বিশেষ করে যাদের ইলেকট্রোলাইটের ব্যালেন্সের সমস্যা রয়েছে তারা নিয়মিত ফলের জুস বা শরবত করে খেতে পারেন। বিশেষ করে যে খাবারগুলো বা যে ফলগুলোতে 90%-এর বেশি পানি রয়েছে সেই ফলগুলো আপনি সিলেক্ট করতে পারেন। জাম্বুরা, মাল্টা, তারপর বিভিন্ন ধরনের যে পানি ফলগুলো আছে সেই ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি যুক্ত খাবার এক্ষেত্রে অনেক উপকারী, কারণ ভিটামিন সি দাঁতের ক্ষেত্রে অনেক উপকারিতা পালন করে। অনেক সময় দেখা যায় যে গরমকালে অনেকেই চা কফি পান করেন, সেক্ষেত্রে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ চা কফিতে শরীর কড়া হয়ে যায়। এই সময় দুধ আপনি পান করতে পারেন, তবে অতিরিক্ত গরম দুধ পান করা যাবে না। দুধ একটি আদর্শ খাবার, এতে আছে ক্যালসিয়াম যা কিনা বোন ডেন্সিটি কমাতে সাহায্য করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মিত দুধ পান করতে পারেন। তবে যারা দুধ সহ্য করতে পারেন না তারা দুধের বদলে দই খেতে পারেন। দইয়ে আছে প্রোবায়োটিক যা কিনা খুব সহজে হজম শক্তি বাড়ায় এবং যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বেশ উপকারী টক দই। আপনি রাতের বেলা ঘুমানোর আগে টক দইয়ের লাচ্ছি খেতে পারেন, তবে অবশ্যই যাদের ওজন বেশি তারা চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে খুব ভালো একটি ঘুম দিবে এবং গরমকালে আপনার স্কিনটাও অনেক বেশি সুন্দর থাকবে। স্যার, অ্যাজমা এর সাথে সিওপিডি, এই যে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপিং, এটি স্যার আসলে হচ্ছে কিনা বা এই ধরনের রোগী পাচ্ছেন কিনা? অ্যাজমার সম্বন্ধে বললাম, সিওপিডি সম্বন্ধে একটু কথা বলে নিই। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা বলতাম, এখন আর ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা না বলে সিওপিডি। এতবার বলেছি আমরা, ওয়ার্ল্ড সিওপিডি ডে হচ্ছে, মানুষ কিন্তু সিওপিডি জেনে গেছে। যে যত বেশি ধূমপান করবে, যত বেশি স্টিক ধূমপান করবে, যত শৈশব থেকে ধূমপান করবে লম্বা সময় ধরে, তার সিওপিডি হওয়ার সম্ভাবনা 100%। এবং এটার লক্ষণ দেখা যায় 40 ঊর্ধ্ব মানে পর থেকে, এবং লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস যদি থাকে সেখানেও কিন্তু এটা কনকমিটেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। যারা আমাদের যে মা বোনেরা গ্রামের লাকড়ির চুলায় রান্না করে, এই লাকড়ির চুলার ধোঁয়া বছর পর বছর ঢুকে, ওরাও কিন্তু সিওপিডি রোগীতে আক্রান্ত হচ্ছে। এখন আপনি বলেছেন যে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, যেটা এটা একটা রোগীর দুটো সমস্যা থাকতে পারে। সে অ্যাজমা আছে, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধূমপান করে যাচ্ছে, তারও সিওপিডি ডেভেলপ করলো, কিংবা কালো ধোঁয়া তার নাক দিয়ে অবিরাম ঢুকছে, তারও সিওপিডি ডেভেলপ করলো। এখন দুটো সেগমেন্ট যদি একসঙ্গে থাকে তখন কিন্তু চিকিৎসা খুব বিভ্রাটে পরিণত হয়। অ্যাজমার চিকিৎসা এক ধরনের, সিওপিডির চিকিৎসা এক ধরনের। যদি আমরা ইনহেলার একই ব্যবস্থা করি, তবে অ্যাজমা যার সিওপিডি আছে তার মাঝে মাঝে অ্যাকিউট এক্সারবেশন ঘটবে, কফ পেকে যাবে, জ্বর হবে, তখন আমরা তাকে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। কিন্তু অ্যাজমাতে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না, কারণ অ্যাজমা তো কোনো ইনফেকশাস ডিজিজ না। অ্যাজমা একটা অ্যালার্জিক ডিসঅর্ডার বা টেনশন অ্যাংজাইটি যদি হয়, সেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। যদি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো রোগী পাই আমরা অ্যান্টিবায়োটিক এক কোর্স লিখে দিই, এটা ঠিক নয়। আমরা সিওপিডি রোগীর যদি কফ পেকে যায় তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে যারা সিওপিডি আছে বা অ্যাজমা যাদের আছে, বয়স হয়েছে, খুব ফ্যাটি বা ডায়াবেটিস আছে, বা প্রত্যেককেই আমরা এক কোর্স যে ভ্যাকসিন আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা আছে প্রতি বছর নেবে। আর যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, যেগুলো কনজুগেটেড, সেগুলো একটা নিলে সারা বছর চলে যাবে, আর যেগুলো আনকনজুগেটেড সেগুলো 3 বছর পর পর নিয়ে যাবে। অর্থাৎ ভ্যাকসিনগুলো সবসময় নিলে অ্যাকিউট এক্সারবেশনটা ঘটবে না। অ্যাকিউট এক্সারবেশন ঘটে জীবাণুগুলো দিয়ে। এই জীবাণুনাশক আমরা যদি তাকে প্রপার একদম নিয়মিতভাবে ভ্যাকসিনেশনটা কভারে রাখি, তাহলে এই দুটো রোগ থেকে সে মুক্ত থাকবে।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শ্বাসকষ্ট নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। প্রতিদিন 100 থেকে 150টা যদি চুল পড়ে সেটা একেবারেই নর্মাল। অনেকে দেখা যায় যে সামান্য চুল পড়লেও খুব চিন্তিত হয়ে যান। তো 100 থেকে 150 বেশি চুল পড়লে সেক্ষেত্রে বলতে হবে যে এটা অ্যাবনর্মাল। তো চুল পড়াটা তো আসলে কেউ কাউন্ট করে না, তবে আমরা যখন শাওয়ার নেই তখন আমরা যদি দেখি যে আমাদের অতিরিক্ত পরিমাণ চুলটা ফাঁকা ফাঁকা লাগছে, সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।